প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো প্রাথমিক স্তরের শিক্ষামূলক ইউটিউব চ্যানেল 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল। এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের পাঠ শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক বিজ্ঞান, অধ্যায় 3, জীবনের জন্য পানি, প্রশ্নের ধরন, সৃজনশীল প্রশ্ন ও উত্তর। প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের 11টি সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর পর্ব 6 নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো আর এখনো সাবস্ক্রাইব করোনি, তার এখনই সাবস্ক্রাইব করে নাও। সেই সাথে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। শ্রেণী পঞ্চম, বিষয় বিজ্ঞান, অধ্যায় 3, জীবনের জন্য পানি, সৃজনশীল প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম প্রশ্ন, পানি চক্র কাকে বলে? পানি চক্রের 3টি বাক্য, পানি চক্রের উপর 3টি বাক্য লেখো। দেখো, প্রশ্নের 2টা অংশ, পানি চক্র কাকে বলে এবং পানি চক্রের উপর 3টি বাক্য। দেখো, পানি চক্র, পানি তার এক উৎস হতে অন্য উৎস ঘুরে আসে। পানির এই ফিরে আসার মাধ্যমে যে চক্র সম্পন্ন হয় তাই পানি চক্র। দেখো, এর অর্থ হলো পানি তার এক উৎস, যেমন পানির একটা উৎস হলো বৃষ্টি, আর একটা পানির উৎস হলো নদীর পানি বা সাগরের পানি। এই দেখো, সাগরের পানি, ধরো সাগরের পানি বাষ্প হয়ে কি করে মেঘে পরিণত হয়, ওইখান থেকে আবার বৃষ্টির মাধ্যমে আবার সাগরেই পড়ে পানি। এই যে ঘুরে আসা, এটাই হলো একটা পানি চক্র। এরপর প্রশ্নের দেখো দ্বিতীয় অংশ, পানি চক্রের উপর 3টি বাক্য লেখো। পানি চক্রের উপর 3টি বাক্য দেখো। 1, সূর্যের তাপে পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানি জলীয় বাষ্পে পরিণত হয়। 2, এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উপর দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানি কণায় পরিণত হয়। এবং 3য় বাক্য, মেঘের পানি কণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা বরফে পরিণত হয় এবং শিলাবৃষ্টি হিসাবে পৃথিবীতে নেমে আসে। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম প্রশ্ন ও তার উত্তর দেখলাম। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্ন, মেরি প্রতিদিন সকালে তার লেবু গাছে পানি দেয়। গাছটিতে কত ভাগ পানি রয়েছে? এই পানি গাছটিতে কোন কোন কাজে ব্যবহৃত হয় তা 4টি বাক্যে লেখো। দেখো, প্রশ্নের 2টা পর্ব, তোমাদের বেশিরভাগই সৃজনশীল প্রশ্নের 2টা বা 3টা পর্ব থাকবে। তো গাছটিতে কত ভাগ পানি রয়েছে? উত্তর, অর্থাৎ গাছের দেহে, গাছটির দেখো, গাছটির দেহে প্রায় 90 ভাগ পানি রয়েছে। এই পানি গাছটি যে সব কাজে ব্যবহার করে তা হলো: 1, খাদ্য তৈরিতে গাছটি পানি ব্যবহার করে। 2, মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করে পানির সাহায্যে। উদ্ভিদ পুষ্টি উপাদান বিভিন্ন অংশে পরিবহন করে পানির সাহায্যে। দেখো, এবং 4 নং বাক্য, প্রচণ্ড গরমে পানি উদ্ভিদটির দেহ শীতল করতে সাহায্য করে। অর্থাৎ উদ্ভিদ তার দেহ শীতল করতেও পানি দরকার, তার শরীর ব্যালেন্স করতে উদ্ভিদেরও পানি দরকার, মানুষেরও তেমনি শরীর তাপমাত্রা ঠিক রাখতে পানি দরকার। দেখো, আজকে আমাদের তৃতীয় প্রশ্ন, আব্বাসের ডায়রিয়া হওয়াতে শরীরের পানির স্বল্পতা দেখা দিয়েছে। এই পানি মানুষের দেহে শতকরা কত ভাগ রয়েছে? মানবদেহে এই পানির ভূমিকা 4টি বাক্যে লেখো। দেখো, মানবদেহে শতকরা 60 থেকে 70 ভাগ পানি রয়েছে। এর পরের অংশে মানবদেহে এই পানির ভূমিকা 4টি বাক্যে, মানবদেহে পানির ভূমিকা নিচে 4টি বাক্যে লেখা হলো। পানি দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে। 2, পানি দেহে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে। এবং 3, পানি খাদ্য পরিপাকে সাহায্য করে। 4, পানি দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, আমরা 3 নং প্রশ্ন দেখে ফেললাম। এখন আমরা 4 নং প্রশ্নে চলে যাই। 4 নং প্রশ্ন,
মাইশা সকালে গাছের পাতায় কিছু পানি দেখতে পায়, এই পানিকে কি বলে? কিভাবে এ পানির সৃষ্টি হয়? সৃষ্ট পানির প্রক্রিয়াকে কি বলে? এই পানিকে কি বলে? দেখো, মাইশা সকালে গাছের পাতায় কিছু পানি দেখতে, এই পানিকে শিশির বলে। দেখো, শিশির বলে। এরপরে কি বলছে? কিভাবে এই পানির সৃষ্টি হয়? এই দেখো, রাতে বায়ু যখন ঠান্ডা গাছের পাতার সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয় পানির ফোঁটায় পরিণত হয়। এই পানির ফোঁটা ভারী হওয়ায় তা ভূপৃষ্ঠে শিশির হয় গাছের পাতা বা গাছের ডগায় জমা হয়। সৃষ্ট এই পানির প্রক্রিয়াকে এভাবে বাষ্প থেকে তরলে অর্থাৎ পানির পরিণত হওয়ার এই প্রক্রিয়াকে ঘনীভবন বলে। বন্ধুরা, এবার আমরা 5 নং প্রশ্নে চলে যাই। দেখো, 5 নং প্রশ্ন। সুমন চুলায় পানি ফুটাতে গিয়ে দেখলো পানি গরম হয়ে বাষ্পে পরিণত হচ্ছে। পানির এই প্রক্রিয়াকে কি বলে? এরূপ পানির কয়েকটি অবস্থার পরিবর্তন সম্পর্কে লেখো। আচ্ছা, সুমন যখন পানিতে তাপ দিল তখন তা জলীয় বাষ্পে পরিণত হলো। এভাবে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। তরল থেকে যদি বাষ্পে পরিণত হয় সেটাকে বাষ্পীভবন বলে। তাপপ্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হয়। তাপপ্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে, তাপপ্রয়োগ করলে একটা অবস্থা হয়, আবার ঠান্ডা করলে এক অবস্থা হয়। পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হয়। যেমন বরফ তাপ দিলে তা পানিতে পরিণত হয়। কি বলছে এখানে? পানির কয়েকটি অবস্থার পরিবর্তন, এই জন্য আমাদের এগুলো লেখা। দেখো, 1 বরফে তাপ দিলে তা পানিতে পরিণত হয়। 2 পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়। 3 জলীয় বাষ্পকে ঠান্ডা হলে তা ঘনীভূত হয় পানিতে পরিণত হয়। 4 পানিকে শীতল করা হলে তা কঠিন বরফে পরিণত হয়। তো বন্ধুরা, আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 6 নং প্রশ্নে চলে যাই। 6 নং প্রশ্ন। লতিফ মাঝি নদীর পানি নিরাপদে পান করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে। তার এই নিরাপদ ব্যবস্থাকে কি বলে? তিনি কলসি থেকে পানি রেখেছেন। কলসিতে রাখা প্রক্রিয়াকে কি বলে? প্রক্রিয়াটি লেখো। দেখো উত্তর। লতিফ মাঝির পানি নিরাপদ করার ব্যবস্থাকে পানি বিশুদ্ধকরণ বলে। এরপরে কি বলছে? তিনি নদীর পানি কলসিতে রেখে দেন, এই প্রক্রিয়াকে থিতানো বলে। পানি রেখে দেওয়ার কিছুক্ষণ পরে দেখা যায় পাত্রের তলায় তলানি জমেছে, উপরের অংশের পানি পরিষ্কার হয়েছে। পানিতে থাকা ময়লা যেমন বালি, কাদা ইত্যাদি সরানো প্রক্রিয়া হলো থিতানো। তো বন্ধুরা, এবার আমরা 7 নং প্রশ্ন তার উত্তরে চলে যাই। 7 নং প্রশ্ন হলো পানি দূষণের 2টি কারণ ও 3টি ক্ষতিকর প্রভাব লেখো। দেখো, পানি দূষণের 2টি কারণ চেয়েছে, শুধু 2টি কিন্তু কারণ না, আমাদের প্রশ্নে 2টি চেয়েছে, সেই জন্য আমরা 2টি লিখব। পানি দূষণের 2টি কারণ হলো 1 পুকুর বা নদীর পানিতে বাসন কোসন মাজা, গোসল করা, ময়লা কাপড় কাচা ইত্যাদি। 2 কলকারখানার বজ্র পদার্থ পানিতে ফেলা। এরপর দেখো আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশ, পরের অংশ, অর্থাৎ 3টি ক্ষতিকর প্রভাব। পানি দূষণের 3টি ক্ষতিকর প্রভাব হলো 1 কলেরা, আমাশয়, টাইফয়েড ইত্যাদি রোগ হওয়া বা প্রভৃত রোগ হওয়া। 2 পানি দূষণের ফলে জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হয়। 3 পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তো 7 নং প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আমরা 8 নং চলে যাই। 8 নং প্রশ্ন হলো পানি দূষণ কি? পানি দূষণের 4টি কারণ লেখো। দেখো, পানি দূষণ উত্তর। পানিতে ক্ষতিকারক কোনো পদার্থ বা জীবাণু মিশিয়ে যখন তা পানের বা ব্যবহারের অযোগ্য করে তোলে তখন তাকে পানি দূষণ বলে। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। এবার দেখো পানি দূষণের 4টি কারণ। শুধু 4টি কারণ না, পানি দূষণের অনেক কারণ, আমাদের প্রশ্নে 4টি চেয়েছে, এই জন্য আমরা 4টি লিখব। দেখো, 1 পুকুর বা নদীর পানিতে বাসন কোসন মাজা, গোসল করা, ময়লা কাপড় কাচা, পায়খানা ইত্যাদি। 2 কলেরা, ডায়রিয়া, আমাশয় আক্রান্ত রোগীর বিছানাপত্র, জামা কাপড় পানিতে ধোয়া। 3
কলকারখানার বর্জ্য পানিতে ফেলা। 4 কৃষিকাজে ব্যবহৃত অতিরিক্ত কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে পানিতে মেশা, আশেপাশের পানিতে মেশা। দেখো পানি দূষণের 4টি কারণ। তো এবার আমরা 9 নং প্রশ্ন ও তার উত্তরে চলে যাব। 9 নং প্রশ্ন, পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় কিভাবে পরিবর্তিত হয় তা 5টি বাক্যে লেখো। দেখো পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় কিভাবে পরিবর্তন হয় তা 5টি বাক্যে নিম্নে উল্লেখ করা হলো। ক বা 1 তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। অর্থাৎ পানিকে যদি আমরা তাপ দিই তা বাষ্পে পরিণত হয়ে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হলো। আবার যদি পানিকে আমরা ঠান্ডা করি, একেবারে তাপমাত্রা কমিয়ে দিই, যেমন আইসক্রিম করা হয় তাপমাত্রা কমিয়ে দিয়েছেন, তাহলে সেটা আবার কঠিন অবস্থায় পরিবর্তিত হবে। তো 1 নং বাক্য আমরা লিখেছি, তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। 2 বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয়। 3 পানিকে তাপ প্রয়োগ করলে তা জলীয় বাষ্পে রূপান্তরিত হয়। এবং 4 জলীয় বাষ্পকে ঠান্ডা করালে তা ঘনীভূত হয় পুনরায় পানিতে পরিণত হয়। দেখো প্রশ্নটা ছিল পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় কিভাবে পরিবর্তিত হয় তা 5টি বাক্য। আমরা 4টি লিখলাম, আমরা আরেকটি বাক্য লিখি। যখন পানিকে শীতল করা হয় তখন তা জমে কঠিন বরফে পরিণত হয়। তো বন্ধুরা 5টি বাক্য দেখলে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় কিভাবে পরিবর্তিত হয়। এবার আমরা 10 নং প্রশ্ন ও তার উত্তরে চলে যাব। 10 নং প্রশ্ন, পানি দূষণ প্রতিরোধের 5টি উপায়। খুবই ভালো প্রশ্ন। দেখো পানি দূষণ প্রতিরোধের 5টি উপায় হলো। 1 কৃষি জমিতে। আচ্ছা দেখো পানি দূষণ প্রতিরোধের উপায়, যেসব কারণে পানি দূষণ হয় সেগুলো যদি আমরা না করি তাহলে পানি দূষণ রোধ করা যায় বা প্রতিরোধ করা যায়। তো দেখো কৃষি জমিতে কীটনাশক ব্যবহার করার ফলে পানি দূষিত হয়। তো আমরা এবার লিখবো কি, কৃষি জমিতে কীটনাশক ব্যবহার না করা। এরপরে কি পুকুরে বা ইসে, আচ্ছা দেখি এখানে কি লেখা আছে, কৃষি জমিতে রাসায়নিক সার কম মাত্রায় ব্যবহার করা। অর্থাৎ বেশি ব্যবহার করলে আমাদের পানি দূষণ হয়, সেজন্য আমাদের কম ব্যবহার করতে হবে। কৃষি জমিতে রাসায়নিক সার কম মাত্রায় ব্যবহার করা। 3 রান্নাঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে রাসায়নিক বর্জ্য বা তেল না ফেলা। 4 পুকুর, নদী, হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলা। 5 সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং হ্রদ কিংবা নদীতে ভাসমান আবর্জনা পরিষ্কার করা। তাহলে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারবো। পানি দূষণ শুধু এই 5টা না, আমাদের পরীক্ষায় চেয়েছে এই 5টা করলেই যে একেবারে পানি দূষণ রোধ হবে সেটা না, আরও অনেক কারণে পানি দূষণ হয়। সব কারণগুলো আমাদের যদি আমরা না করি, ওগুলো যদি কম মাত্রা করি, তাহলে পানি দূষণ প্রতিরোধ করা সম্ভব হবে। এরপরে আমরা 11 নং প্রশ্নে চলে যাব। 11 নং প্রশ্ন, বাতাসে পানি আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো খুব ভালো প্রশ্ন। বাতাসে যে সবসময় কিছু জলীয় বাষ্প তথা পানি থাকে তা আমরা নিচের পরীক্ষাটির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। পরীক্ষাটির জন্য প্রয়োজন একটি কাচের গ্লাস ও কয়েক টুকরা বরফ। পরীক্ষাটিতে শুরুতে বরফের টুকরাগুলো গ্লাসে নেই। এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিলে গ্লাসের গায়ে পানি জমা হয়েছে। বরফের ঠান্ডার কারণে গ্লাসটি ঠান্ডা হয়েছে। এতে গ্লাসের চারপাশে জলীয় বাষ্প ঘনীভূত হয় পানির বিন্দুতে পরিণত হয়েছে। এ থেকে বোঝা যায় যে বায়ুতে সবসময় কিছু জলীয় বাষ্প তথা পানি থাকে। এই পরীক্ষাটা খুবই ভালো পরীক্ষা। অনেকে এই পরীক্ষাটা আমরা ভুল বুঝি, আমরা মনে করি যে গ্লাসে যদি আমরা একটা বরফ রেখে দিই চলে, এই যে বরফই হয়তো আমরা ভাবি যে বরফই গলে গ্লাসের বাইরে চলে গেছে। আসলে সেটা তেমনটা না। আসলে এই গ্লাসের যে বরফ রাখার পরে এর চারপাশে তাপমাত্রা কমে যায় যে বায়ুতে যে জলীয় বাষ্প আছে সেই ওই যে গ্লাসের বাহির পাশে যে বরফ বাতাসটা থাকে সে বাতাসটা ঠান্ডা হয়, ওইখানের সাথে ওই বায়ুতে জলীয় বাষ্প থাকে, সেগুলোই আমাদের ওইখানে বিন্দুতে পরিণত হয়। এর থেকে বোঝা যায় যে বায়ুতে সবসময় কিছু জলীয় বাষ্প তথা পানি থাকে। তো বন্ধুরা আজকে আমাদের 11 নং প্রশ্ন শেষ করলাম। এতক্ষণ ধৈর্য ধরে যারা এই পর্ব দেখলে, পরবর্তীতে আমার এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল থেকে অন্যান্য পর্ব দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য প্রতিদিন নতুন ভিডিও আপলোড করা হয়।
ধন্যবাদ। আল্লাহ হাফেজ।